হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব জিওমরফোলজি নিয়ে। জিওমরফোলজির শর্ট কোশ্চেন, এমসিকিউ টাইপের কোশ্চেন যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, নদীর বর্তমান প্রবাহ প্রাচীন ভূমির ওপর অপরিবর্তিত থাকাকে কি বলে? মানে প্রেজেন্ট যে নদীর যে প্রবাহটা, এখন যে গতিটা আছে, যে অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে, প্রাচীন ভূমির উপর দিয়ে অপরিবর্তিত থাকা কোনো একটা প্রাচীন শিলা, নিচের যে প্রাচীন শিলা আছে সেই প্রাচীন শিলায় নদী অপরিবর্তিতভাবে বয়ে চলেছে, এরকম যদি হয় তাহলে তাকে কি নদী বলে? বৃক্ষরূপী, পুনর্ভবা, অধ্যারব, পূর্ববর্তী। তো বৃক্ষরূপ মানে ডেনড্রাইটিক রিভার প্যাটার্ন, নদী গাছের মতো দেখতে হবে, সেটা হচ্ছে বৃক্ষরূপী নদী। আর আরেকটা হচ্ছে পুনর্ভবা, অনুগামী নদী, বিপরীতে, মানে অনুগামী নদীতে যে বিপরীত অনুগামী নদী প্রবাহিত হচ্ছে, বা পরবর্তী নদীর তে এসে যে নদী মিলিত হচ্ছে, এটা হচ্ছে পুনর্ভবা নদী। আর অধ্যারব, এটা হচ্ছে আনসার এই প্রশ্নের। অধ্যারব মানে হচ্ছে বর্তমানে যে নদী প্রবাহিত হচ্ছে নবীন বর্তমান শিলার ওপর দিয়ে, সেই নদী ক্ষয় করতে 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 যদি প্রাচীন শিলায় এসে পৌঁছায় নদীটি, তবুও নদী তার বর্তমান প্রবাহ ধারা বজায় রাখবে। শিলা প্রাচীন হোক, তবুও তার বর্তমান প্রবাহ ধারা প্রাচীন শিলায় নিজেকে প্রতিষ্ঠিত করবে, এরকম যদি হয় তখন তাকে অধ্যারব নদী বলে। তাহলে প্রশ্নটি ছিল, নদীর বর্তমান প্রবাহ প্রাচীন ভূমির উপর অপরিবর্তিত থাকাকে কি বলে? তাকে বলা হয় অধ্যারব নদী। আর পূর্ববর্তী নদী হচ্ছে নদীটি বয়ে যাচ্ছে, ভূমি উঠে গেল, নদী উঁচু হয়ে গেল, নদীর জায়গাটা উঁচু হয়ে গেল, কিন্তু নদী এগুলোকে ক্ষয় করে ও ধারাটাকে বয়ে নিয়ে চলছে সেই জায়গায়। এটা হচ্ছে পূর্ববর্তী নদী, অ্যান্টিসিডেন্ট রিভার। তাহলে অ্যান্টিসিডেন্টের সঙ্গে অধ্যারবের পার্থক্য কি? অধ্যারব হচ্ছে বর্তমানে প্রবাহিত হচ্ছে, কিন্তু ও ক্ষয় করতে করতে যদি পূর্বের কোনো অন্য যুগের শিলা কিংবা প্রাচীন শিলার উপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে, তখন সেই শিলার উপরে বর্তমান প্রভাব বজায় রেখে চলবে, এটা হচ্ছে অধ্যারব। আর পূর্ববর্তী, নদী বয়ে যাচ্ছে, হঠাৎ করে ভূমিরূপ উত্থান হলো কোনো কারণে, ভূগলনের ফলে, তবুও নদী আগের মতোই বয়ে চলছে, এরকম হলে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী নদী। ওকে, এই দুটার মধ্যে সিম্পল কিছু পার্থক্য আছে। এটা প্রাচীন শিলায় নিজেকে প্রতিষ্ঠিত করবে, আর এটা মানে ভূমিরূপ উঁচু হয়ে গেলেও নদী বয়ে চলবে, এই দুটো পার্থক্য। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, রাসায়নিক আবহবিকারের ফলে কোন প্রকার ভূমিরূপ গড়ে ওঠে? রাসায়নিক আবহবিকার এর ফলে টর গড়ে ওঠে। টর, প্রথম প্রশ্নটি আছে টর। টর হচ্ছে যে নিচে যদি ভূ অভ্যন্তরের নিচে কোনো গ্রানাইট শিলা থাকে, তাহলে উপর থেকে জল কিংবা অন্য কোনো জৈবিক পদার্থ, রাসায়নিক পদার্থ এই শিলাগুলোর উপর প্রভাব বিস্তার করবে। হাজার হাজার বছর বা শয়ে শয়ে বছর পর এগুলো কী হবে? আস্তে আস্তে ফেটে যাবে, বিভিন্ন ফাটল, টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো ফাটল তৈরি হবে, এরকম ফাটল তৈরি হবে। এবং তারপরে কী হবে? শিলাগুলো এরকম ছোটো 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 টুকরো হিসেবে এরকম থাকবে। ওপর থেকে যখন এই কাদা, পলি, বালি, মাটি, নুড়ি সব ধুয়ে ওয়াশ আউট হয়ে যাবে, তখন এটা দেখতে অনেকটা এরকম গোল গোল পাথর বা বড় বড় পাথর মনে হবে সাজিয়ে রেখেছে। এইরকম ভূমিরূপকে বলা হয় টর। টর বলা হয় এরকম ভূমিরূপ। ঠিক আছে। আর স্পেলিওথাম হচ্ছে চুনাপাথরের গুহাতে দেখা যায়। স্পেলিওথাম, চুনাপাথরের গুহায় সমস্ত প্রকার ভূমিরূপকে একত্রে বলা হয় স্পেলিওথাম। হেলিকটাইট, স্যালাকটাইট, স্ট্যালাকমাইট, ডিপস্টোন যত আছে সবগুলো একত্রে বলা হয় স্পেলিওথাম। আর বোনহার্ট হচ্ছে ইনসেলবার্জের, বড় ইনসেলবার্জেরও থাকে, তার থেকে ছোট যেগুলো সাইজ থাকে সেগুলোকে বলা হয় বোনহার্ট। তার থেকে ছোট টিলাগুলো সেগুলোকে বলা হয় নুবিন্স। ঠিক আছে, তাহলে এটা ইনসেলবার্স, বোনহার্ট, নুবিন্স। আরও ছোট কিছু পাওয়া যায় ক্যাসেল কপিস বলে। তাহলে ইনসেলবার্স,
বোনহার্ট, নুবিন্স, ক্যাসেলকপিস। নেক্সট, গণ্ডশিলা, এক জায়গায় টাচ হয়ে গেছে, আচ্ছা 2 হয়ে গেল, 3। গণ্ডশিলা কোথায় দেখা যায়? গণ্ডশিলা আবহবিকারের ফলে স্বল্পমোচন হয় কিংবা অন্য কোনো পরিবর্তন হয়, এই ধরনের গণ্ডশিলা কোথায় দেখা যায়? মেঘালয়, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, দক্ষিণ ভারত, সবগুলো রাজ্যতেই কম বেশি দেখা যায়, তবে অধিক মাত্রায় দেখা যায় হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়াতে। নেক্সট প্রশ্ন, প্রায় আর্দ্রতাহীন মানে রিলেটিভ হিউমিডিটি নেই শুষ্ক মরু অঞ্চলে কোন ধরনের আবহবিকার অধিক হয়? মরু অঞ্চল কিন্তু আর্দ্রতা নেই, এইরকম যদি ঘটনা হয় তাহলে কোন ধরনের আবহবিকার অধিক হবে? যান্ত্রিক, জৈবিক, রাসায়নিক, ওপরের সবগুলো। প্রায় আর্দ্রতাহীন শুষ্ক মরু, একদম ড্রাই, তাহলে কি হবে? একদম ড্রাই হলে জৈবিক তো হবে না, রাসায়নিক হবে না, তাহলে যান্ত্রিক হবে, মেকানিক্যাল ওয়েদারিং, মেকানিক্যাল যান্ত্রিক আবহবিকার, স্বল্পমোচন থেকে শুরু করে যা যা আছে, ক্ষুদ্রকণা বিসরণ, এইগুলো। আচ্ছা 6 নম্বর, 6 নম্বর না 5 নম্বর হবে? 5 নম্বর, কলোভিয়াম নিচের কোন প্রক্রিয়ার ফলে গড়ে ওঠে? কলোভিয়াম, হোয়াট ইজ কলোভিয়াম? পর্বতের গা বেয়ে যখন বিভিন্ন নুড়ি, বালি, কাদা, পলি এগুলো এসে পর্বতের যেখানে ঢালের পরিবর্তন হবে সেখানে এসে জমা হয়, এরকম অনেকটা অ্যালুভিয়াল ফ্যানের মতোই। এটা কিন্তু নদী না, নদী বাদে, মানে আবহবিকারের কারণে বা মাস ওয়াস্টিংয়ের ফলে অভিকর্ষজ বলের দ্বারা উপর থেকে এসে এরকম ঢালের যেখানে পরিবর্তন সেখানে এসে জমা হবে বিভিন্ন স্ক্রি, ট্যালাস এই জাতীয় বিভিন্ন পদার্থগুলো, এগুলোকে বলা হয় কলোভিয়াম। এগুলো হচ্ছে কলোভিয়াম। আর অ্যালুভিয়াম কি? যেখানে নদী এসে জমা করবে সেটা হচ্ছে অ্যালুভিয়াম, অ্যালুভিয়াল ফ্যান। আর কলোভিয়াল নদী না, হিমবাহ নয়, শুধুমাত্র অভিকর্ষজ বলে স্ক্রি, ট্যালাস, নুড়িবালি, পলি ঢালের পরিবর্তন যেখানে হবে সেখানে এসে জমা হবে, সেটা হচ্ছে কলোভিয়াম। তাহলে কলোভিয়াম কোথায় দেখা যাবে? নদী, নদীবাদ, পুঞ্জিত ক্ষয়, পুঞ্জিত ক্ষয়ের ফলে। ওকে, নেক্সট প্রশ্ন, জৈব যান্ত্রিক পদ্ধতিতে অনুঘটক হিসেবে কে কাজ করে? জৈব যান্ত্রিক, ওকে, কে অনুঘটক হিসেবে কাজ করে? হিউমিক অ্যাসিড, ও হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করবে, এটাকে বাড়িয়ে দিবে। যান্ত্রিক কিন্তু সেখানে জৈব যান্ত্রিক বলতে হচ্ছে তোমার হিউমিক অ্যাসিড না, সরি ভুল বললাম, হিউমিক অ্যাসিড কেন হবে? জৈব যান্ত্রিক পদ্ধতি, তার মানে গাছের শিকড় মাটির নিচে ঢুকে গেছে, ঢুকে ফাটল তৈরি করছে শিলাতে, এরকম শিলাকে ফাটিয়ে দিচ্ছে, এরকম শিলাকে ফাটিয়ে দিচ্ছে। তাহলে কি ধরনের অনুঘটক কি কাজ করে? শিকড়, রুট গাছের শিকড়, এটা আমি ভুল বলেছিলাম, আনসারটা হিউমিক অ্যাসিড হবে না, গাছের শিকড়। ওকে, নেক্সট প্রশ্ন 7 নম্বর, ক্ষুদ্রকণা বিস্ফোরণ এর ফলে কোন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? এই যে ক্ষুদ্রকণা বিস্ফোরণ, একটা শিলা যখন ব্রাস্ট হয়ে গিয়ে টুকরো টুকরো ভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে, কোন ধরনের শিলা গড়ে উঠবে? ফেলসেনমার, শিলা সমুদ্র, নুবিন্স, ইনসেলবার্স। নুবিন্স বলেছি একটু আগে, ইনসেলবার্স কি বলেছি? শিলা সমুদ্র, মরু অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে শিলা টুকরো টুকরো হয়ে পড়ে থাকবে, সেগুলো। ক্ষুদ্রকণা বিস্ফোরণের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় ফেলসেনমার। নেক্সট প্রশ্ন, শিলাচূর্ণ এবং জনকশিলা বেডরকের মধ্যে অবস্থিত অংশকে কি বলে? শিলাচূর্ণ এবং জনকশিলা বেডরকের মধ্যে অবস্থিত অংশ, তো শিলাচূর্ণ এবং জনকশিলা মানে নিচে আগ্নেয় শিলা বা কিংবা অন্য কোনো শিলা রয়েছে, এর উপরে জমে আছে শিলাচূর্ণ, এর মধ্যে অবস্থিত অংশকে কি বলে? বেডরকের মধ্যে অবস্থিত অংশকে বলা হচ্ছে ফেলসেনমার।
নেক্সট প্রশ্ন, আটের হয়ে গেল, নয়ের কোশ্চেন আছে, এটা কোশ্চেনটা একটু অন্যরকম ঘুরানো আছে। এ হচ্ছে ফল, আর হচ্ছে রিজন। এ হচ্ছে অ্যাসার্টেশন, আর হচ্ছে রিজন, ফল বা বিবরণ, আর হচ্ছে কারণ। আচ্ছা, এখানে ফল আর কারণ বলা আছে। পর্বতের পাদদেশ অঞ্চলে ট্যালাস ঢাল গড়ে ওঠে। হ্যাঁ, হতেই পারে, পর্বতের পাদদেশ অঞ্চলে ট্যালাস ঢাল গড়ে উঠবে, স্বাভাবিক ঘটনা। কারণ হিসেবে বলছে বরফের কিলকের দ্বারা স্ক্রি সৃষ্টি হয়। বরফের কিলকের দ্বারা স্ক্রি সৃষ্টি হয়, এটাও কথাটা ঠিক। বরফ টুকরো টুকরো হয়ে গিয়ে টুকরো টুকরো শিলাখণ্ড উপর থেকে নিচে এসে পড়ে, দুটোই ঠিক। কিন্তু এর সঙ্গে এর কোনো সম্পর্ক সেরকম নেই এই দুটোর মধ্যে। পর্বতের পাদদেশে অঞ্চলে ট্যালাস গড়ে ওঠে, হতে পারে বরফের কিলকের দ্বারা স্ক্রি সৃষ্টি হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, ও ঠিক ঠিক, দুটোর মধ্যে রিলেশন আছে। এই যে স্ক্রিগুলো আছে টুকরো টুকরো হয়ে কি হবে, পর্বতের পাদদেশে নিচে এসে জমা হবে। ঠিক আছে, স্ক্রি আর ট্যালাস এগুলো জমা হবে, ওপর থেকে টুকরো টুকরো জিনিসগুলো এসে নিচে এসে পর্বতের পাদদেশে জমা হবে। ওকে, রাইট। এবার দেখি অপশন কি আছে আমাদের। আর অনেকগুলো ক্লিক হয়ে গেছে। কোশ্চেন নাম্বার কত দিয়েছিলাম? 9। এ এবং আর ঠিক, কিন্তু এ এর সঠিক ব্যাখ্যা আর নয়। এ ও আর ঠিক এবং এ এর সঠিক ব্যাখ্যা আর। আচ্ছা, এটাই হবে তাহলে খ নম্বর। দুটোই ঠিক এবং এটা খ নম্বর। এ ও আর ঠিক, এর সঠিক ব্যাখ্যা আর। 10 নম্বর, নিচের কোডটি আবহবিকারের সাথে সম্পর্কিত। আচ্ছা, কি বলছে? নিচের কোনটি আবহবিকারের সাথে সম্পর্কিত? রেগোলিথ, পেডিমেন্ট, টর, মৃত্তিকা। আবহবিকারের সাথে সম্পর্কিত, আবহবিকার ভীষণ ঘুরানো, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। রেগোলিথ আবহবিকারের ফলে সরাসরি হচ্ছে না, পেডিমেন্ট ও আবহবিকারের ফলে সরাসরি হচ্ছে না, টর সরাসরি হচ্ছে, মৃত্তিকা পরোক্ষভাবে হচ্ছে সম্পর্কিত। তাহলে সবচেয়ে বেশি মানে সরাসরি সম্পর্কিত হবে টর, একদম সরাসরি আবহবিকারের ফলে সৃষ্টি হয়, আর বাকিগুলো পরোক্ষভাবে সৃষ্টি হয়। সুতরাং এখানে টর হবে আনসার। নেক্সট প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে কোন বিষয় অনুঘটক হিসেবে কাজ করে? পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কে কাজ করে? অনুঘটক মানে যে প্রভাবিত করে সে হচ্ছে জল, মাস ওয়াস্টিং। মাস ওয়াস্টিংয়ের ক্ষেত্রে জল বিশেষ ভূমিকা পালন করে এগুলোকে স্লিপি করে তোলার জন্য এবং নিচ দিকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জল হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্ন, এই যে আবার বিবৃতি কারণ আবহবিকার বৃদ্ধি পায়, কারণ পার্বত্য অঞ্চলে পুঞ্জিত ক্ষয় দেখা যায়। তাহলে আবহবিকার বৃদ্ধি পায় কারণ পার্বত্য অঞ্চলে পুঞ্জিত ক্ষয় দেখা যায়। পার্বত্য অঞ্চলে পুঞ্জিত ক্ষয় দেখা যায়, এর জন্য আবহবিকার বৃদ্ধি হয়। ঠিক আছে, তাহলে হবে খ। এ এবং আর ঠিক, এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। নেক্সট প্রশ্ন, 13 নম্বর, অবস্কর প্রবাহ ডেব্রিস ফ্লো এর সাথে কোন পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে না? মিশ্রিত অবস্থায় কি থাকে না? জল থাকে না, থাকে মাটি থাকে, শিলা টুকরো থাকে, টিলাইট সমন্বিত পলি এইটা থাকে না। হোয়াট ইজ টিলাইট সমন্বিত পলি? কোনো লেক জলাভূমির এখানে যখন হাজার হাজার বছর ধরে পলি বালিগুলো জমা হয়ে এরকম ধাপে ধাপে সঞ্চিত হয়, এগুলোকে ভার্ব স্তর বলে। এক একটা স্তরকে টিলাইট বলে, এক একটা স্তরকে ভার্ব বলে, এবং এগুলোটাকে বলা হয় টিলাইট। এরা আবহবিকারের ফলে এই হিমবাহ এসে জমা করে এটা। ঠিক আছে, তাহলে ডেব্রিস ফ্লোর সাথে টিলাইট সমন্বিত পলি থাকে না, বাকিগুলো সব থাকে।
নেক্সট প্রশ্ন, নেক্সটে 14 নম্বর, পৃথিবীর কোন অঞ্চলে রেগোলিথ অধিক দেখা যায়? রেগোলিথ, রেগোলিথ অধিক হবে ক্রান্তীয় অঞ্চলে অধিক দেখা যাবে, এটা স্বাভাবিক, তোমরা সবাই জানো। রেগোলিথটা ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়, একদম আস্তরণ, এরকম একটা হালকা আস্তরণ উপর মাটির উপরে তৈরি হয়, লালচে রঙের। ল্যাটেরাইট মাটিতেও খুব বেশি দেখা যায়। আচ্ছা, এবার 15 নম্বর, সমভূমি অঞ্চলে দেখা যায়, কারণ হিসেবে বলছে সমভূমির ঢাল কম। এখানে দুটো বাক্যর কোনো একদম সম্পূর্ণ তৈরি হয়নি, সেই জন্য সম অঞ্চলে কী দেখা যায় সেটা বলা নেই। সমভূমির ঢাল কম থাকে, হ্যাঁ ঢাল কম থাকে, কিন্তু সমভূমি অঞ্চলে কী দেখা যায় সেই হিসেবে ব্যাখ্যা নেই, সুতরাং এ ভুল, এ এবং আর উভয়ই ঠিক। আচ্ছা, এই প্রশ্নটার কোনো একটা ওয়ার্ড কোনো মিসিং হয়ে গেছে, সুতরাং এই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি না। নেক্সট 16 নাম্বার, ধ্রুবক ঢাল কনস্ট্যান্ট স্লোপ কোন প্রকার ভূমিরূপ লক্ষ্য করা যায়? কনস্ট্যান্ট স্লোপ কোনটা? আচ্ছা, স্লোপ নিয়ে একটু বলে নেই তাহলে সুবিধা হবে। এই হচ্ছে ফ্রি ফেস, মুক্ত ঢাল, এই হচ্ছে কনস্ট্যান্ট স্লোপ, আর এই হচ্ছে গ্র্যাভিটি স্লোপ। গ্র্যাভিটি বা ওয়াশ স্লোপ, স্লোপ বা ধোয়াট ঢাল, ধোয়াট মানে ধুয়ে নিয়ে চলে যায়, আর এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটা হচ্ছে মুক্ত। এটা বেসিক ধারণা। গ্র্যাভিটি ধোয়াট ঢালের আর এক নাম আছে হ্যালডেন হ্যাং, হ্যালডেন হ্যাং, হ্যালডেন হ্যাং বা ধোয়াট ঢাল, ধোয়ার ঢাল হ্যান্ডেল হ্যাং, এটা হচ্ছে পেং নাম দিয়েছে। ওকে, তাহলে ধ্রুবক ঢাল কনস্ট্যান্ট অফ স্লোপ কোন প্রকার ভূমিরূপে লক্ষ্য করা যায়? ক্ষয় সঞ্চয়, ক্ষয় ও সঞ্চয় উভয়, ক্ষয় ও সঞ্চয় কোনোটি দেখা যায় না, এইটা হবে আনসার। এই জায়গাটায় এমন একটা স্লোপ যেখানে ক্ষয়ও দেখা যায় না, সঞ্চয় দেখা যায় না, এমন একটা অবস্থা। এটা যখন বাড়ে এটা পরিবর্তন হবে, এটা যখন বৃদ্ধি পায় বা হ্রাস পায় তখন এটা পরিবর্তন হয়, কিন্তু এই দুটো যদি কনস্ট্যান্ট কোনো পরিবর্তন না হয় এও পরিবর্তন হবে না। এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ক্ষয় সঞ্চয় দুটোই হয় না। নেক্সট প্রশ্ন, নেক্সট 18, ভূমির ঢাল ক্ষয়ের ফলে অবনত হয়, স্লোপ ডিক্লাইন থিওরি ধারণাটি কে দিয়েছেন? এটা ডেভিস দিয়েছে, স্লোপ ডিক্লাইন থিওরি। স্লোপ ডিক্লাইন মানে হচ্ছে এই হচ্ছে স্লোপ, কি হবে এই স্লোপটা ধীরে 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 অবনমন হবে, এই যে এটা হচ্ছে স্লোপ ডিক্লাইন, এটা দিয়েছে হচ্ছে ডেভিস। ঢালের দিকে প্রবাহিত নদীকে কি বলে? ঢালের দিকে প্রবাহিত নদী, ঢাল, এই যে ভূমির ঢাল মনে করি এদিকে আছে, এদিকেই যদি নদী প্রবাহিত হয় তাকে বলা হয় ডিপ স্ট্রিম বা নতি নদী, আর ঢালের বিপরীতে যখন প্রবাহিত হবে তখন অ্যান্টি ডিপ স্ট্রিম। অসঙ্গতি মিসফিট রিভার গড়ে ওঠার কারণ কি? মিসফিট একটা বড় চওড়া উপত্যকা, এইরকম বিশাল চওড়া উপত্যকার মধ্যে এরকম সরু একটা নদী প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হয় মিসফিট রিভার। এই গড়ে ওঠার কারণ কি? নদীতে জলের অভাব, নদী ক্ষয় ক্ষমতা হারিয়ে যাওয়া, নদী গ্রাস, নদী হঠাৎ গতি পরিবর্তন, চারটেই হবে আনসার মিসফিট রিভারের। কিন্তু এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ কোনটা? নদীর জলের অভাব হলেও মিসফিট হবে এরকম কোনো কারণ নেই, নদীর জল অভাব হয়েছে তবুও নদী তার কাজ করে চলেছে এরকম হতে পারে, ক্ষয় ক্ষমতা হারিয়ে গেলেও জল তার বেশি থাকতে পারে, কিন্তু নদী গ্রাস হলে অবশ্যই তার মিসফিট হবে। কিভাবে? এই একটা নদী প্রবাহিত হচ্ছে, পাশে আর একটা নদী প্রবাহিত হচ্ছে, এবার এই নদী যখন গ্রাস করে এই পাশের নদী দিয়ে প্রবাহিত হবে জল, তখন এই নিচের উপত্যকাটাকে কী হবে? পড়ে থাকবে। তো নদী হয়তো এত চওড়া ছিল, এবার জলই নেই, এই জল তো এদিক দিয়ে যাচ্ছে, আগে এত বড় চওড়া উপত্যকা ছিল, এখন তো জল এদিক দিয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটা কী হচ্ছে? একদম অসঙ্গতি হয়ে যাচ্ছে, তার এত বড় উপত্যকার মধ্যে ক্ষীণকার জল প্রবাহিত হচ্ছে একটা ড্রেনের মতো, একে বলা হচ্ছে মিসফিট রিভার। তাহলে নদীগ্রাস একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ। ওকে, নেক্সট প্রশ্ন, নিচের কোন অঞ্চলে আবহবিকার অধিক হয়?
আবহবিকারটা বেশি হবে কোন অঞ্চলে? গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে? কাদা পাথর তো হবে না, বেলে পাথর হবে না, কংগ্লোমারেট হবে না, তাহলে হবে গ্রানাইট। গ্রানাইটে অধিক হয় আবহবিকার। রাসায়নিকও হয়, যান্ত্রিকও হয়, দুটো আবহবিকারই বেশি হয় গ্রানাইটে। রাসায়নিকের ফলে তৈরি হয় টর, একটু আগেই আলোচনা করলাম, রাসায়নিকের ফলে হবে টর। আর যান্ত্রিক আবহবিকার ফলে হবে স্বল্পমোচন, তারপর ব্লক ডিসইন্টিগ্রেশন, ক্ষুদ্র কণা বিসরণ, এগুলো সব যান্ত্রিক আবহবিকার। নেক্সট প্রশ্ন, যে সমস্ত নদী পূর্বে প্রবাহিত ছিল এবং বর্তমানে তার ছাপ ভূমিরূপের উপর নেই তাকে কি নদী বলে? পূর্বে প্রবাহিত ছিল কিন্তু বর্তমানে তার ছাপ নেই, নদী আর পাওয়াই যাচ্ছে না, হারিয়ে গেছে, তাকে কি বলবো? মজে যাওয়া নদী নো, হারিয়ে যাওয়া নদী নো, অ্যাবান্ডেন্ট চ্যানেল, প্যালিও চ্যানেল, এই দুটোর মধ্যে একটা হবে অ্যান্সার। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্যালিও চ্যানেল অ্যান্ড অ্যাবান্ডেন্ট চ্যানেল? প্যালিও প্যালিও চ্যানেল হচ্ছে অনেক আগে প্রবাহিত হয়েছে, বহু আগে, কিন্তু সেই নদীর অস্তিত্ব আর ভূমির উপরে আর নেই, পুরো ঢেকে গেছে, সব কিছু দিয়ে ঢেকে গেছে, এখানে আর কিচ্ছু কোনো হদিশ নেই। কিন্তু নদী এককালে ছিল, তার চিহ্ন কিছু কিছু জায়গায় রয়েছে, কিংবা কোনো গবেষক রিসার্চ করে বের করছে যে এখানে হয়তো আগে কোনো নদী ছিল, এখন আর নেই। যেমন সরস্বতী নদী, ভারতবর্ষের সরস্বতী নদী খাতাপত্র বইয়ে বিভিন্ন জায়গায় পাবে, কিন্তু প্রকৃতপক্ষে সেই নদীর আর উৎপত্তি নেই। কিংবা অ্যামাজন নদী, অ্যামাজনের নিচে আরেকটা অ্যামাজন আছে, দেখা গেছে গবেষণা করে যে অ্যামাজনের নিচ দিয়েও জল প্রবাহিত হচ্ছে, তার কোনো অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যায় না উপরে। ঠিক আছে, তাহলে এরকম নদী যেগুলো পূর্বে ছিল কিন্তু এখন নেই, তার অস্তিত্ব নেই, কিন্তু পূর্বে তার প্রমাণ রয়েছে, সেগুলো বলা হয়েছে প্যালিও চ্যানেল। আর অ্যাবান্ডেন্ট মানে মূল নদীটা বয়ে যাচ্ছে, তার আশেপাশে চ্যানেলগুলো ছিল, তার ছাপ রয়ে যায়, দেখা যাচ্ছে, ছাপটা বোঝা যাবে। যদি আমরা অনেক কৃষি জমি আছে যেগুলোতে গেলে দেখাই যায়, সেগুলো একটা বিশাল মনে হচ্ছে যে একটা নিচু জায়গা বসে গেছে, দুপাশে উঁচু, মনে হয় কখনো নদী বয়ে গেছে, এরকম একটা মনে হয়, এগুলোকে বলা হয় অ্যাবান্ডেন্ট চ্যানেল। তাহলে আমাদের এই প্রশ্ন অনুযায়ী যে সমস্ত নদী পূর্বে প্রবাহিত ছিল এবং বর্তমানে তার ছাপ ভূমির উপর নেই তাকে কি নদী বলে? ও, পূর্বে প্রবাহিত ছিল, বর্তমানে তার ছাপ ভূমির উপর নেই, তাহলে তাকে প্যালিও চ্যানেল বলে। এইটা হবে অ্যান্সার, প্যালিও চ্যানেল। আর অ্যাবান্ডান ছাপ দেখা যাবে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে প্যালিও চ্যানেল। আর যদি ছাপ থেকে যায় তাহলে তাকে বলা হয় অ্যাবান্ডান্ট চ্যানেল। নেক্সট, নিচের কোনটি সঠিক নয়? নয়, দেখো প্রশ্ন ভালো করে পড়তে হবে, সঠিক নয়। নদী গ্রাসের ফলে পুনর্ভবা নদী গড়ে ওঠে, আর এক নাম হলো ট্রাঙ্ক রিভার। প্রাচীন শিলায় অর্ধরব নদী গড়ে ওঠে না, গড়ে ওঠে, ঠিক আছে, সঠিক নয় বলছে, এটা তো সঠিক। অনুগামী নদীর বিপরীতে লম্বনগামী নদী গড়ে ওঠে, এটাও ঠিক। নদী গ্রাসের ফলে পুনর্ভবা নদী গড়ে ওঠার আরেক নাম হলো ট্রাঙ্ক রিভার। এই ট্রাঙ্ক রিভার নিচের কোনটি সঠিক নয়? এটাও কোনোটাই সঠিক নয়। ট্রাঙ্ক রিভার হচ্ছে এই যে এরকম চওড়া নদী, নদী এই যে উপর থেকে নেমে আসছে, নেমে এসে এই যে এখানে একটা চওড়া নদী উপত্যকা প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, তারপরে আস্তে 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 শাখা প্রশাখা বেরিয়ে গেল বা ইয়া, তাহলে এটাকে বলা হচ্ছে ট্রাঙ্ক রিভার, এই যে মোটা জায়গাটা। নেক্সট প্রশ্নে চলে যাই। আরে চলে গেছে, ক্লিক লেগে গেছে, ডিজিটাল একটু সমস্যা হচ্ছে। তাহলে আমরা কোশ্চেন নাম্বার কততে আছি? 23। এবার হচ্ছে 24। সমান্তরাল নদীর নিচে কোন স্থানে দেখা যায়? সমান্তরাল মানে নদীগুলো এরকম একবারে একই দিকে প্রবাহিত হবে, একই রকম, যেরকম হবে একই রকম, একই রকম, একই রকম, একই রকম। কোন অঞ্চলে দেখা যায়? পার্বত্য, মালভূমি, মালভূমি সমৃদ্ধ উপকূল, উপরের সব জায়গায়। পার্বত্য অঞ্চলে সমান্তরাল নদী হ্যাঁ দেখা যায়, যদি বিশাল আকার লম্বা একটা চওড়া ইয়া থাকে, সবগুলো দেখা যায়। একটা ডাইক আছে বিশাল, সেই ডাইকের ওপর থেকে নদী নেমে আসছে এরকম সমান্তরালভাবে, তাহলে পার্বত্য অঞ্চলে দেখা যেতে পারে, মালভূমি অঞ্চলেও দেখা যেতে পারে, উপকূল অঞ্চলে দেখা যায়, সুতরাং সব জায়গায় হবে। নেক্সট প্রশ্ন 25। তাহলে আমরা এবার 25-এ চলে এসেছি। ষষ্ঠ ঘাতের সূত্র, 6 পাওয়ার ল কে দিয়েছেন? 6 পাওয়ার ল হপকিন্স, কিং, পাওয়েল, ডেভিস। হপকিন্স। নেক্সট চলে যাই আমরা, নদীর গতিপথে নদী যখন হঠাৎ আছড়ে পড়ে বিশাল আকার গর্ত তৈরি করে তাকে বলে কি? তাকে কি বলে?
উপর থেকে জলপ্রপাতের নিচে এরকম এসে গর্ত তৈরি হওয়াকে কি বলছে? প্রপাতকূপ, প্লাঞ্চ পুল। নেক্সট প্রশ্ন, হেলিক্যাল ফ্লো প্রবাহ সৃষ্টির কারণ কি? হেলিক্যাল ফ্লো, এই যে নদী যখন আঁকা বাঁকাভাবে চলছে, নদীর মধ্যে এরকম ঘূর্ণয়ন তৈরি হয়, সৃষ্টির কারণ কি? মিয়েন্ডার প্রবাহ, জলের আধিক্য, প্রশস্ত নদী উপত্যকা, নদীর খরস্রোতা, মিয়েন্ডার প্রবাহ, হেলিক্যাল ফ্লো। থ্যালাওয়েগ কিভাবে নির্ণয় করা হয়? থ্যালাওয়েগ, থ্যালাওয়েগ কাকে বলবো? থ্যালাওয়েগ হচ্ছে এই যে যদি একটা নদী, মানে নদীর মধ্যে কি হয়, এরকম গর্ত থাকে, অনেক পুল থাকে, এরকম গর্ত থাকে, রিপিল থাকে আর পুল থাকে, পুল রিপিল, পুল রিপিল। তাহলে এরকম এই যে গর্ত, নিচু জায়গাগুলো, তারপর উঁচু জায়গা, এগুলোকে নিচুগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া যায়, সেই রেখাকে বলা হচ্ছে থ্যালাওয়েগ রেখা। তাহলে নদীর পুল ও রিপিলের মাধ্যমে নদীর প্রবাহের পুল স্থান নির্ণয় করে, নদী প্রবাহ রিপিল স্থান নির্ণয় করে, নদীর পার্শ্বক্ষয়ের স্থান নির্ণয় করে। এখানে হচ্ছে পুল ও রিপিলের মাধ্যমে নদীর প্রবাহের পুল মানে উঁচু জায়গা, রিপল নিচু জায়গা, তাহলে এই যে রিপিলের মাধ্যমে নিচু জায়গাগুলোকে যোগ করে দিলে যেটা হবে আর কি, ঠিক আছে, তাকে বলছে থ্যালাওয়েগ। ব্রেইডেড স্ট্রিম, বিনুনি নদী সৃষ্টির কারণ কি? বিনুনি নদী সৃষ্টি, এইরকম চওড়া নদী কেন সৃষ্টি হয়েছে? চওড়া নদী উপত্যকা কেন সৃষ্টি হয়েছে? চওড়া নদী উপত্যকা, নদীর বোঝা হ্রাস, নদীর গতি হ্রাস, নদীর বার্ধক্য পর্যায়ে পৌঁছানো, নদীর গতি হ্রাস। চওড়া নদী উপত্যকা, নদীতে বোঝা হ্রাস, নদীর গতি হ্রাস, নদীর গতি হ্রাসটাই বেশি কারণ আর কি। নেক্সট 30, কোশ্চেন নাম্বার 30, ইয়াজু নদী, ইয়াজু, ইয়াজু নদী কাকে বলে? ইয়াজু নদী কোন প্রবাহে সৃষ্টি হয়? ইয়াজু, ইয়াজু নদী কাকে বলবো? একটা নদী প্রবাহিত হচ্ছে, তার সাথে এখান থেকে একটা নদী বেরিয়ে আসলো, শাখা নদী বেরিয়ে এসে ও মূল নদীতে মিলিত হওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না, ও সোজা প্যারালাল অনেক দূর গিয়ে তারপর মূল নদীতে পড়লো, এরকম যদি হয়, কারণ এখানে স্বাভাবিক বাঁধ থাকে, নদীতে স্বাভাবিক বাঁধ থাকে, সেই জন্য ও মিশতে পারে না, ও পাশাপাশি প্যারালাল করে যেতে থাকে, এগুলোকে বলা হয় ইয়াজু নদী। মিশরের ইয়াজু নদী আছে, সেই নাম অনুযায়ী হয়েছে। তাহলে ইয়াজু নদী কোন নদীর কোন প্রবাহে সৃষ্টি হয়? উচ্চ, মধ্য, নিম্ন নদীর যে কোনো স্থানে গড়ে উঠতে পারে, উচ্চ, মধ্য, নিম্ন, সাধারণত নিম্ন গতিতে দেখা যায়। নেক্সট কি প্রশ্ন আছে? অনেকগুলো প্রশ্ন চলছে। ভারতের পূর্ব উপকূলে অধিক বদ্বীপ গড়ে উঠেছে কেন? পূর্ব উপকূলে আমাদের যে ভারতবর্ষ রয়েছে তার পূর্ব উপকূলে অধিক বদ্বীপ গড়ে উঠেছে কেন? পশ্চিম উপকূল খাড়া, এখানে প্রচণ্ড খাড়া, সেই জন্য হতে পারে না, এখানে ঢাল কম, তাই সহজে হয়, নদীগুলো সহজে পলি এসে বিশাল আকার পলি জমা করতে পারে, তাই বদ্বীপ সৃষ্টি হয়। তাহলে নদীতে পলির পরিমাণ কম থাকে না, পশ্চিম উপকূলে অধিক খাড়া না, পূর্ব উপকূলে ঢাল কম, পূর্ব উপকূলে ঢাল কম, এটা ঠিক আছে, পূর্ব উপকূলে নদীগুলো বরফ গলা জলপুষ্ট, এটাও তো না, তাহলে এই প্রশ্নের উত্তর অনুযায়ী এটা হবে, এখানকার অপশন অনুযায়ী। নদীতে পলির পরিমাণ যদি বেশি শব্দ থাকতো অপশনটা, তাহলে সেটা হতো, কিন্তু এখানে সেটা নেই, পূর্ব উপকূলে ঢাল কম, তাহলে এই অ্যান্সারটা হবে। নেক্সট চলে যাই, প্রপাতকূপ আয়তন বৃদ্ধি পাওয়ার কারণ কি? এই যে প্রপাতকূপ, এই যে বড় হয়ে যায়, উপর থেকে জলপ্রপাতে জল এসে পড়ে বড় হয়ে যায়, প্লাঞ্চ পুল, আয়তন বৃদ্ধির কারণ কি? 33 কত ছিল? হ্যাঁ, ঘর্ষণ, অবঘর্ষ, দ্রবণ, জলপ্রপাত। অবঘর্ষ, এইখানে বোল্ডারগুলো এসে একটার সঙ্গে একটা ধাক্কা খায়, মারামারি করে, করতে 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 চওড়া করে ফেলে। নদীর পার্বত্য ও সমভূমি প্রবাহের মিলনস্থলে কোন প্রকার ভূমিরূপ গড়ে ওঠে? নদীর পার্বত্য ও সমভূমি, নদীর পার্বত্য ও সমভূমি প্রবাহের মিলনস্থল, পার্বত্য থেকে যদি হঠাৎ সমভূমিতে নদী আসে, কোন প্রকার ভূমিরূপ গড়ে উঠবে? পলল বেজনী, এখানে এসে জমা করবে, পলি বালি এরকম অনেকগুলো জমা করবে, পলল বেজনী। নেক্সট প্রশ্ন কি আছে? 34, শুষ্ক অঞ্চলে গিরিখাত কিরূপ আকৃতির হয়?
শুষ্ক অঞ্চলে গিরিখাত, শুষ্ক অঞ্চলে গিরিখাত হবে, শুষ্ক অঞ্চলে গিরিখাত হবে কেমন? সেখানে জল নেই, মাটি আবহবিকারগুলো ঝুরঝুর করে ভেঙে ভেঙে পড়ে, তাই এখানে গিরিখাত কি হবে? সরু, লম্বা, একদম সরু ও গভীর। শুষ্ক অঞ্চলে এরকম সরু আর গভীর হবে। এবার নেক্সট 34, নিচের কোন ভূমিরূপ নদীর দ্বারা সৃষ্টি হয় না? নদীর দ্বারা সৃষ্টি হয়নি, কোনটা? অ্যালুভিয়াম, স্ক্রি সমন্বিত ভূমি, স্ক্রি হচ্ছে বরফের জন্য হয়। কলুভিয়াম আবহবিকার পুঞ্জিত ক্ষয়ের জন্য হয়। রে ও কালার অঞ্চল, এটাও কৈশিক প্রক্রিয়া, মাটির থেকে নিচের থেকে জল উঠে আসে, এসে লবণে উঠে এসে হয় অ্যালুভিয়াম। নদীর দ্বারা সৃষ্টি ও হয় না, মারছে। নিচের কোন ভূমিরূপ নদীর দ্বারা সৃষ্টি হয় না? অ্যালুভিয়াম তো নদীর দ্বারা হয়। রে ও কালার, আচ্ছা এখানে নদী, নিচের কোন ভূমিরূপ নদীর দ্বারা সৃষ্টি হয় না? এটা ভুল হয়েছে, হয় না হবে না, হয় হবে। কারণ স্কিটেলাস বরফের দ্বারা হয়, বরফ বা হিমবাহের দ্বারা, হিমবাহ। কলুভিয়াম হচ্ছে মাস ওয়াস্টিং স্কিটেলাসের জন্য। রে কালার হচ্ছে নিচ থেকে কৈশিক প্রক্রিয়ায় লবণ উঠে এসে তৈরি হবে। সুতরাং অ্যালুভিয়াম। প্রশ্নটাই ভুল হয়েছে, প্রশ্নটা হবে সৃষ্টি হয় না, হয়ে গেছে। 35। এবার নেক্সট প্রশ্ন, চলো 36। 36 কি আছে? মরু অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড এর প্রভাব ফলে কোন প্রকার ভূমিরূপ গড়ে ওঠে? ফ্ল্যাশ ফ্লাড হওয়ার ফলে ওয়াদি গড়ে উঠবে। ফ্ল্যাশ, হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল, বন্যার মতো পরিস্থিতি। এবার 36 হয়ে গেল। 37, অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টির কারণ কি? অশ্বক্ষুরাকৃতি হ্রদ, তোমরা তো জানো যে নদী যখন যাচ্ছে তার পাশে এরকম যদি যখন একটা নদীর বাঁক ছেড়ে দেবে, ঘোড়ার খুরের মতো দেখতে হবে, তাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এটা কি কারণে সৃষ্টি করে? নদীর বাঁক, নদীর পার্শ্বক্ষয়, নদীর নিচের দিকে ক্ষয়, অবকর্ষ, নদীর পার্শ্বক্ষয়ের জন্য হয়। নেক্সট প্রশ্ন 38, বৃক্ষরেখা কি? বৃক্ষরেখা, ট্রি লাইন সৃষ্টির কারণ কি বলেছে? ট্রি লাইন হচ্ছে এই মালভূমি অঞ্চলে শেষ মানে জায়গায় কতগুলো এরকম অবশিষ্টাংশ ক্ষয়িত পাহাড় প্রায় একত্রিতভাবে দাঁড়িয়ে থাকে সারিবদ্ধভাবে। এগুলো এগুলো দেখতে অনেকটা গাছের সারির মতো হয় মালভূমি অঞ্চলে। এগুলো হচ্ছে ট্রি লাইন। সমপরিমাণ ক্ষয়, সমপরিমাণ আবহবিকার, সমপরিমাণ পুঞ্জিত ক্ষয়, মরু অঞ্চলে বৃক্ষের একাধিক সারি সৃষ্টি হওয়ার ফলে। এটা তো না। সমপরিমাণ পুঞ্জিত ক্ষয় না, মাস ওয়াস্টিং। সমপরিমাণ ক্ষয় বলে দিব সিম্পলি। নেক্সট প্রশ্ন 39, ভিন্ন ঢালের ওপর দিয়ে প্রবাহিত সমান্তরাল নদী দুটি পরস্পর মিলিত হওয়াকে কি বলে? ভিন্ন ঢালের ওপর দিয়ে প্রবাহিত, এই দেখো এর মজার বিষয় আছে, একটা দারুণ জিনিস। নদীগ্রাস কেন তৈরি হয়? এই একটা ঢালের উপর দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে, এবার নিচে আরেকটু নিচের দিকে ঢালে গিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে, তাহলে এই নদীটা এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এ যাচ্ছে, আর এদিক দিয়ে আর একটা নদী যাচ্ছে, ঠিক আছে। এবার এখান থেকে একটা ক্ষয় হয়ে হয়ে দিক থেকে একটা নদী তৈরি হলো, এসে এই নদীটা আস্তে আস্তে এগোচ্ছে, ধীরে 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 এগোচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে ও এগোচ্ছে, ওর এখান থেকে ক্ষয় করতে আর একটা নদীর সৃষ্টি হয়েছে, এখান থেকে আর একটা নদী তৈরি হয়ে যাচ্ছে, এদিক দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। এবার দুজনের বন্ধু দেখা হয়েছে, এ ডাকছে আয় বন্ধু আয় ঘুরে যা আমার এখানে, বলতে 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 এর হাত ধরে ফেলেছে। যেই হাত ধরেছে, খারাপ বন্ধু হাত ধরলে যা হয়, বাজে নেশায় পড়ে যায় সবাই, অমনি এই নদীর জল, সমস্ত জল টেনে নিয়ে চলে আসছে এই নদীতে। বাস, এই নদী হয়ে গেল শক্তিশালী, আর এই নদী দুর্বল হয়ে গেল, এর আর ভবিষ্যৎ অন্ধকার, এর নেই, জলই নেই, এর জল তো সব এদিক দিয়ে চলে গেল, এর জল সব এদিক দিয়ে চলে গেল, এই যে নিয়ে চলে গেল, এই অন্ধকারে পড়ে গেল, এটা হয়ে গেল বেমানান নদী, অসঙ্গতি নদী, ভবিষ্যতে আর কিছু করতেই পারছে না, যেটা হয় খারাপ সঙ্গ পড়লে যে
ভুল কাজটা তোমরা করে ফেলো বা তোমরা অজান্তেই করে ফেলবে, সেটা হচ্ছে এই অবস্থায়। ওর আর জল নেই, ওর শেষ, ওর ভবিষ্যৎ শেষ, নদীর আর অস্তিত্ব নেই। এটাকে বলা হচ্ছে মিসফিট রিভার, অসঙ্গতি নদী। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ভিন্ন ঢালের উপর দিয়ে প্রবাহিত সমান্তরাল দুটি নদী পরস্পর মিলিত হওয়াকে কি বলে? তাহলে নদী গ্রাস। ওকে, নেক্সট প্রশ্ন। নদীর, খুব স্পিডে চলছে আমার স্লাইড। নদীর জলের গতি পরিমাপের একক, জলের গতি পরিমাপের একক কিউসেক, কিউমেক, কিউবিক মিটার পার সেকেন্ড, কিউমিক, জলের গতি কিউমেক পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন 41, হাতল লাগানো ডেক চেয়ার এর ন্যায় ভূমিরূপ কোনটি? হাতল লাগানো ডেক চেয়ারের মতো ভূমিরূপ কোনটি? সার্ক। এবার চলে আসলাম আমরা হিমবাহে। সার্ক, এরিটি, হর্ন, হিমসোপান, বিভিন্ন রকম ভূমিরূপ আছে, তোমরা কোরিলেট করবে। রসে মোতানে অমসৃণ ঢালকে কি বলে? রসে মোতানের অমসৃণ ঢাল, এই হচ্ছে মসৃণ, এই হচ্ছে অমসৃণ ঢালকে কি বলবো? রসে মোতানের অমসৃণ ঢালকে কি বলবো? ক্রাকটেল, লি 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 স্টস, স্টস সম্ভবত স্টস বলে আর কি। নেক্সট 43, রিদমাইট কি? ওই যে ভার্ব স্তর একটু আগে বললাম, ওটাকে বলা হচ্ছে রিদমাইট। ভার্ব স্তর মানে লেকের মধ্যে জমা হবে, এরকম এরকম সুন্দরভাবে লেয়ারে লেয়ারে জমা হবে, রিদমাইট। ওকে, তাহলে ভার্ব স্তর। নেক্সট প্রশ্ন, নব ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়? নব নিশ্চল হিমবাহ চাপা পড়ে গ্রাবরেখা সঞ্চয়ের ফলে, হিমবাহের ক্ষয় কাজের ফলে, হিমবাহের মধ্যে ফাটল সৃষ্টি। এটা তো হবে না, এটাও হবে না, তাহলে থাকছে হচ্ছে ক আর খ। নিশ্চল হিমবাহ চাপা পড়ে গ্রাবরেখা সঞ্চয়ের ফলে, নব কেটেল। তাহলে হিমবাহ গ্রাবরেখা সঞ্চয়ের ফলে নিশ্চল হিমবাহ চাপা পড়েই এটাই হবে। গ্রাবরেখা সঞ্চয়ের ফলেও হয়, তবে হিমবাহ চাপা পড়া এটাই বেশি আনসার ঠিক হবে মনে হচ্ছে। নেক্সট হচ্ছে 45, কি আছে? 45, ডিজিটাল বোর্ড তো একটু ডিস্টার্ব দিচ্ছে। কোন অঞ্চলে 45, কোন অঞ্চলে স্থায়ী বেলাভূমি বীচ গড়ে ওঠে? স্থায়ী বেলাভূমি, বীচ, সমুদ্রের এখানে স্থায়ী বীচ গড়ে উঠেছে কোথায়? পূর্বদেশীয় তটভূমিতে, সম্মুখ তটভূমিতে, পশ্চাৎ তটভূমিতে, তটরেখা অঞ্চলে। তাহলে সম্মুখ তটভূমি, সম্মুখ কেন, পশ্চাৎ তটভূমিতে স্থায়ী, পশ্চাৎ তটভূমিতে স্থায়ী বেলাভূমি গড়ে ওঠে। 46, নিচের কোনটি সঠিক? পূর্বদেশীয় তটভূমিতে তম্বল গড়ে ওঠে না। সমুদ্র কর্তৃত মঞ্চ ক্ষয়ের ফলে গড়ে ওঠে না। সমুদ্র কর্তৃত মঞ্চ ক্ষয়ের ফলে গড়ে ওঠে না। ব্যাকওয়াশ বেশি হলে সঞ্চয় কাজ বৃদ্ধি পায় না, এটা তো হবে না, ধুয়ে নিয়ে চলে যাবে। উপকূলীয় কাস্ট অঞ্চলে খিলান গড়ে ওঠে। উপকূলীয় কাস্ট অঞ্চলে খিলান গড়ে ওঠে, খিলান তো গড়ে ওঠে। তম্বল, আচ্ছা নিচের কোনটি সঠিক? সঠিক প্রশ্নটা মনে হয় 9 হবে, মিলছে না। পূর্বদেশীয় তটভূমিতে তম্বল গড়ে ওঠে না, গড়ে ওঠে। সমুদ্র কর্তৃত মঞ্চ ক্ষয়ের ফলে গড়ে ওঠে না, ক্ষয়ের ফলে গড়ে ওঠে, ক্ষয়ের ফলে গড়ে ওঠে না, ঠিকই আছে। নিচের কোনটি সঠিক? পূর্বদেশীয় তটভূমিতে তম্বল গড়ে ওঠে না। উপকূলীয় কাস্ট অঞ্চলে খিলান গড়ে ওঠে, খিলান, এই যে এটা তো হবেই, কাস্ট অঞ্চলগুলোতে খিলান গড়ে উঠবে।
খিলান করে ওঠে, এটা হবে। 47, নিচের কোনটি নিরপেক্ষ উপকূল? নিরপেক্ষ, উড়িষ্যা, লাক্ষা, আন্দামান, কচ্ছ। লাক্ষা উপকূল হচ্ছে নিরপেক্ষ উপকূল। সমুদ্র কর্তৃত মঞ্চ কিভাবে সৃষ্টি হয়? সমুদ্র কর্তৃত মঞ্চ ক্ষয়ের ফলে তৈরি হবে। নেক্সট 49, স্পিড কোথায় করে ওঠে? স্পিড সমুদ্র অগভীর সমুদ্র উপকূলে, অগভীর সমুদ্র উপকূলে, গভীর সমুদ্র উপকূলে, খাড়া উপকূলে, অপ্রশস্ত বেলাভূমিতে, অগভীর সমুদ্র উপকূলে। ব্লোহোল কি কারণে সৃষ্টি হয়? ক্ষয়ের ফলে, সঞ্চার ফলে, বায়ুর গতিবেগ হ্রাস পাওয়ার ফলে, লোয়েস সমভূমি সৃষ্টি হওয়ার ফলে। ব্লোহোল ক্ষয়ের ফলে। ওকে, এই পর্যন্তই আজকে এই 50 এমসিকিউ টাইপের। নেক্সট আরও পরের ভিডিওতে বাকি 50 এমসিকিউ জিওমরফোলজির উপরে দেব। ওকে, থ্যাংক ইউ।